টেস্টের অনুমতি, করোনায় আরও 40 জনের মৃত্যু। দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ, প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। শত কোটি টাকার মালিক গাড়ি চালক মালেক 14 দিনের রিমান্ডে। স্বাস্থ্যের 75 কর্মকর্তা কর্মচারীর দুর্নীতির তথ্য দুদকে। এবং সৌদি এয়ারলাইন্সের টিকিট পেতে প্রবাসীদের বিক্ষোভ। এটি নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এছাড়াও থাকছে অধিকারের লড়াইয়ের গল্প। এবার পুরো খবর। অবশেষে অ্যান্টিজেন ভিত্তিক র্যাপিড টেস্টিং এর অনুমতি দিল সরকার। সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়। তবে উপসচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এই আদেশে 17 সেপ্টেম্বর তারিখ উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে অতি স্বল্প সময়ে করোনা শনাক্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রস্তাবনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে দেশের সকল সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব এবং সকল স্বাস্থ্য ইনস্টিটিউটে অ্যান্টিজেন ভিত্তিক টেস্ট চালুর অনুমতি প্রদান করা হলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই আদেশে শর্ত উল্লেখ করে বলা হয়েছে, যাচাই বাছাইয়ের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রক্রিয়াধীন কোভিড-19 ল্যাব সম্প্রসারণ নীতিমালাটি চূড়ান্ত হলে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে। গত 5 জুলাই অ্যান্টিজেন ভিত্তিক র্যাপিড টেস্টের অনুমোদন দেওয়ার ব্যাপারে মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। করোনা সম্পর্কিত জাতীয় পরামর্শ কমিটির পক্ষ থেকেও এই অ্যান্টিজেন ভিত্তিক র্যাপিড টেস্টের অনুমোদন দেওয়ার ব্যাপারে সুপারিশ জানানো হয়েছিল। করোনায় সারা দেশে আরও 40 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,979-তে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 18,34,323 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, আর তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 3,50,621 জনের। গত 24 ঘন্টায় 97টি ল্যাবে পিসিআর টেস্টে নতুন করে শনাক্ত 1,705 জন এবং এ সময় সুস্থ হয়েছেন 2,152 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা 2,58,717। দেশে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের আশঙ্কায় পূর্ণ প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। আজ কমিটির 20তম অনলাইন সভায় এমন সুপারিশ করা হয়। সভায় বলা হয়, পাশের দেশ ভারতে করোনা সংক্রমণের মাত্রা অনেক বেশি, পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ উন্মুক্ত হচ্ছে, তাই দেশে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে সংক্রমণ দ্রুত নির্ণয়ের লক্ষ্যে আরও বেশি সংখ্যায় টেস্ট করার উপর গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে পরামর্শ কমিটি স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাবরেটরি কমিটির সঙ্গে যৌথভাবে কোভিড-19 টেস্টের নীতিমালার খসড়া চূড়ান্ত করে। এদিকে শনাক্ত কম হলেও করোনায় মৃত্যুর গ্রাফ এখনো ঊর্ধ্বমুখী।
পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি মারা যাচ্ছেন বয়স্করাই। কাজেই করোনাকে অবহেলা করে স্বাস্থ্যবিধি না মানলে এর চরম মাশুল দিতে হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। বছরের শুরুর দিকে করোনার প্রকোপে ইউরোপের বিভিন্ন দেশের মৃত্যুর মিছিলে তালিকার ওপরে ছিল ইতালি। করোনা ভাইরাসের উৎসভূমি চীনকেও হার মানিয়েছে ইতালির মৃত্যুর পরিসংখ্যান। এর বড় কারণ সেদেশের জনগোষ্ঠীর বড় একটি অংশই ষাটোর্ধ্ব। বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যত মানুষ মারা যাচ্ছে এর বড় অংশই ষাটোর্ধ্ব। 20 সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন 2494 জন। শতকরা হিসেবে এই হার 50.50%। যত আমরা বয়স হতে থাকে তত আমাদের শরীরে ইমিউন সিস্টেমটা উইক হতে থাকে, শরীরে রিজার্ভ কমতে থাকে। তার সাথে সাথে আমরা কিন্তু কিছু কিছু রোগ অ্যাকোয়ার করতে থাকি, বলে ক্রনিক রোগ। কারো হয়তো আরেকটি ইম্পর্টেন্ট রিসপেক্ট হাইপার টেনশন, তো কারো হাইপার টেনশন হয়তো হয়ে আছে, কারো ডায়াবেটিস হয়ে আছে, কারো হয়তো কিডনির প্রবলেম আছে, বয়স। ফলে ওনাদের ভিতরে কিন্তু যতগুলি রিস্ক ফ্যাক্টর যোগ হবে তত কিন্তু মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হৃদরোগ, কিডনি রোগের মতো অন্যান্য রোগ রয়েছে, তাদের করোনা আক্রান্ত হলে তাদেরকে প্রথমেই হাসপাতালে ভর্তি হওয়া উচিত। এতে মৃত্যুর হার কমানো যেতে পারে। এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বয়স্ক রোগীদের আক্রান্ত হওয়া মাত্রই হাসপাতালে ভর্তির জন্য উৎসাহিত করা দরকার। এদিকে সেপ্টেম্বর মাস জুড়ে করোনা শনাক্ত তুলনামূলক কম, কিন্তু মৃত্যুর পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশ এখনও বিপদসীমার মধ্যেই আছে। বিশেষজ্ঞরা বলছেন করোনা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। করোনা টেস্ট করার ব্যাপারে মানুষের মধ্যে তীব্র অনীহা তৈরি হয়েছে। এটি বিপজ্জনক। মৃত্যুর হার কমানোর জন্য যেমন, তেমনি করোনা নিয়ন্ত্রণের কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করার জন্য টেস্ট করা দরকার। যেখানেই যাই, যেখানেই থাকি, আমাদের কিন্তু রিল্যাক্স হচ্ছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা, হ্যান্ড ওয়াশিং, আমরা বলি কাফ এটিকেট, যেটা আমাদের মেইন একটা পার্টস। নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট, মাস্ক আমরা বাইরে গেলে ব্যবহার করতেই হবে। মাস্ক কিন্তু আপনার কিন্তু বেস্ট স্টিল প্রুভেন প্রোটেকশন ফর কোভিড। করোনার সাথে দীর্ঘ 7 মাস বসবাসে মানুষ অনেকটা অভ্যস্ত হয়ে গেছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে সীমিত চলাচলের অবস্থান থেকে সরে স্বাভাবিক জীবনযাপনে দেশের মানুষ, কিন্তু স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় আশঙ্কা থেকেই যাচ্ছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। অক্টোবর-নভেম্বর থেকে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সেই সঙ্গে করোনা ঠেকাতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর এই নির্দেশ দেন। সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে আরও সতর্ক হওয়ারও আহ্বান জানান তিনি। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে মসজিদ ভিত্তিক প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। করোনা ভাইরাস প্রসঙ্গ ছাড়াও সোমবার মন্ত্রিসভার বৈঠকে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া ও পর্যটন কর্পোরেশন আইন 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। উনি যেটি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন যে যেহেতু অক্টোবরের শেষ বা নভেম্বরের মাঝামাঝি থেকে ঠান্ডার প্রকোপটা বাড়তে পারে এবং সেক্ষেত্রে আমাদের এলাকার আমাদের লোকজনের একটা নিউমোনিয়া বা সর্দি জ্বর বা একটা অ্যাজমাটিক একটা টেন্ডেন্সি আসে, সুতরাং সবাইকে এটা একটু প্রিকশন নিতে এবং প্রস্তুতি নিতে মাস্কের ব্যবহারটা আরও ব্যাপক করা দরকার। মাস্ক যদি ঠিকভাবে আমরা যদি সবাই মিলে ব্যবহার না করি তাহলে কিন্তু খুবই মুশকিল। কারণ আমাদের এক্সপার্টরা বলতেছে যে দুই তরফ থেকে যদি মাস্ক পরা থাকে তাহলে 95 থেকে 98% সেফটি থাকে। একজন ড্রাইভার কিভাবে এত সম্পদের মালিক তা নিয়ে কৌতূহল আছে খোদ এলাকাবাসীর। তবে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ থাকার কথা অস্বীকার করে পরিবারের দাবি, প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। এদিকে অস্ত্র ও জাল টাকার মামলায় মালেককে 14 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। তুরাগের দক্ষিণ কামারপাড়ার রমজান মার্কেটের সঙ্গে লাগোয়া হাজি কমপ্লেক্স 20 কাঠারও বেশি জায়গা নিয়ে গড়ে উঠেছে কমপ্লেক্সটি, যেখানে 6 কাঠার ওপর 7 তলা বাড়ি। এই বাড়ির 3য় তলার একটি ফ্ল্যাটে থাকতেন অস্ত্র ও জালনোট সহ গ্রেপ্তার স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক ওরফে বাদল। প্রথমে বাড়ি ও পরে পুরো সামনের জায়গা কিনে নেন মালেক। এই এলাকায় বাবার কবরের পাশে 15 কাঠার জায়গার ওপর করেছেন গরুর খামার। তার ঠিক পাশেই মালেকের একটি আধা পাকা বাড়ি। এই পুরো জায়গাটি কিনতে চেয়েছিলেন মালেক,
কিন্তু জমি মালিক রাজি না হওয়ায় তা কিনতে পারেননি। কিভাবে তিনি এত সম্পদের মালিক, জনগণের মধ্যে রয়েছে নানা প্রশ্ন। আমরাও আমাদেরও প্রশ্ন, এটা একটা ড্রাইভারের এত সম্পদ কিভাবে হয়? এটা হ্যাঁ, এটা তো অবাকই লাগে যে কিভাবে এত টাকা বাড়িঘর করলো। ওটা মালিক সাহেব, মানে ওনারই বাড়িটা। মালেক স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষার ডিজি ডাক্তার AHM এনায়েত হোসেনের গাড়ি চালক হলেও নিজের ও পরিবারের জন্য ব্যবহার করতেন অধিদপ্তরের গাড়ি। মানে উনি ড্রাইভার হয়ে পাজারো গাড়িতে চলাফেরা করতেন। জি, কিসে যাওয়া আসা করতো? কিসে? সচিবালয়ের একটা গাড়ি দিয়ে। এখানেই শেষ নয়। ধানমন্ডির হাতিরপুলে 4.5 কাঠার জায়গার ওপর নির্মাণাধীন 10 তলা এই ভবনের মালিকানাও মালেকের। এটি বর্তমানে ডেভেলপার কোম্পানির কাছে দেয়া আছে, যদিও তার পরিবারের দাবি এটি পৈতৃক সম্পত্তি। তাদের ভাই বোনের সমস্যার কারণে এটা এখন ঝুলে আছে বিল্ডিংটা ডেভেলপারের আন্ডারে। এটা আমার বাবার সম্পদ না। স্বাস্থ্য অধিদপ্তরে আব্দুল মালেকের মেয়ে, ভাই, ছেলে, মেয়ে জামাই, নিকটাত্মীয় সহ অন্তত 7 জনের চাকরি করার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তার মেয়ে নৌরিন সুলতানা বেলি অফিস সহায়ক, বর্তমানে এজিবি অফিসে কর্মরত। ভাই আব্দুল খালেক ও ছেলে আব্দুল হাকিম অফিস সহায়ক। ভাগ্নে সোহেল শিকারী ও ভাইরা মাহবুব গাড়ি চালক হিসেবে চাকরি করছেন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ক্যান্টিনও চালাতেন মালেকের মেয়ে, বেবির জামাতা রতন। এছাড়া তদবিরের মাধ্যমে আরো অনেককে চাকরি দিয়েছেন মালেক। অস্ত্র ও জাল টাকা রাখার মামলায় মালেককে সোমবার আদালতে হাজির করা হয়। 8ম শ্রেণী পাশ করা আব্দুল মালেক ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির বরপুত্র, কারাবন্দী আফজাল সিন্ডিকেটের অন্যতম সহযোগী। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের 75 জন কর্মকর্তা কর্মচারীর দুর্নীতি খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন দুদক, যাদের 45 জনের সম্পদ অনুসন্ধান এরই মধ্যে শুরু হয়েছে। নজরে রয়েছেন আরো অনেকে। দেখব তাওহিদ সৌরভের রিপোর্ট। করোনার এই মহামারীর সময় আলোচিত সমালোচিত হয়েছে দেশের স্বাস্থ্য খাত। মাস্ক, পিপিই কেলেঙ্কারি, কোভিড পরীক্ষায় অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়েছেন বহু কর্মকর্তা। দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সচিব আসাদুল ইসলাম, সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। এরই মধ্যে সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে ডক্টর আবুল কালাম আজাদের। এমনই অবস্থায় সামনে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের 100 কোটি টাকার সম্পদ। দুদক বলছে আব্দুল মালেক সহ 45 জনের সম্পদের অনুসন্ধান চলছে। 45 জনের বিরুদ্ধে ইনকোয়ারি করে ইতিমধ্যে 12 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর মালেকেরটা গত 16 তারিখে রিপোর্টে এসেছে, সেটি আমরা প্রতিবেদন তাকে নোটিশ জারি করেছি। এবং এটি যেহেতু প্রাথমিকভাবে পাওয়া গিয়েছে, আমার মনে হয় এটি খুব দ্রুতই নিষ্পত্তি করা যাবে। এই 45 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে রয়েছেন বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা কবির চৌধুরী ও হুমায়ুন কবির, কুয়েতমতি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান, আবু নাসের হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। এছাড়াও তালিকায় আরও আছেন অফিস সহকারী, প্রধান সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, হিসাব রক্ষণ কর্মকর্তা ও গাড়ি চালক। তাদের দুর্নীতি খুঁজতে টিম করেছে দুদক। কর্মচারীরা সিন্ডিকেটের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং অবৈধ অর্থ অর্জন করে তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই ধরনের একটি অভিযোগের অনুসন্ধানের জন্য এই টিমটি গঠন করা হয়েছিল। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। 7 দিনেই 3 লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিল ব্যবসায়ীরা। মাঠে থাকছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপগুলো। অন্যদিকে মিয়ানমার থেকে আমদানি আর ভারতে আটকে থাকা পেঁয়াজ দেশে ঢুকছে এখনো, তাই আরো কমবে পেঁয়াজের দাম বলছেন ব্যবসায়ীরা। আরো বিস্তারিত দেখব গোলাম কাদির রিপোর্টে। এখন পর্যন্ত পেঁয়াজের ঘাটতি নেই বাজারে, বরং সরবরাহ বেড়েছে আরো। তারপরেও পেঁয়াজ আমদানির হিড়িক। 14 সেপ্টেম্বর ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের পর জোরে সোরে মাঠে নামে ছোট বড় সব আমদানিকারক ব্যবসায়ীরাই। সরকারের হিসাব বলছে 1 সপ্তাহেই ব্যবসায়ীরা অনুমতি নিয়েছে 3 লাখ টন আমদানির। আমদানির সে খাতায় এখন নাম আসছে বড় বড় শিল্প গ্রুপেরও। ভারত
এক্সপোর্ট বন্ধ করলো তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 3 লক্ষ মেট্রিক টন পেঁয়াজের ইম্পোর্ট পারমিশন আমরা দিয়েছি। আমাদের বড় বড় ইম্পোর্টার, মাঝারি ইম্পোর্টার, ছোটো ইম্পোর্টাররাও অত্যন্ত আগ্রহ সহকারে আইপি নিচ্ছেন এবং প্রচুর পরিমাণে আইপি আমরা ইস্যু করছি এবং আশা করছি যে পেঁয়াজের যে দাম নিয়ে যে একটা আমাদের মধ্যে অস্বস্তির একটা বিষয় হয়তো বা কিছুটা ছিল, সেটা এখন নাই এবং সামনে আরও থাকবে না। এদিকে দুদিন আগেই ভারত থেকে মিলেছে সেখানে আটকে থাকা আগের কেনা পেঁয়াজ রপ্তানির অনুমতি, যেগুলো হিলি ভোমরা সহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে ঢুকছে শনিবার থেকেই, যা অব্যাহত আছে এখনো। মিয়ানমার থেকেও শুরু হয়েছে আমদানি। এই গাড়িগুলো চলে আসার কারণে অলরেডি আপনার সাধারণ ব্যবসায়ীরা মনে করতেছে যে পেঁয়াজ তো চলে আসছে, বাজারটা যদি কমে যায় তার জন্য যে যার কাছে যা কিছু আছে মনে করেন সবই লসেও বেচতেছে। কমার আশঙ্কা আছে, মানে সরকার শুনতেছি সরকারের বিভিন্ন রাষ্ট্র থেকে পেঁয়াজ নিয়ে আসতেছে, যদি ওরকম পেঁয়াজ আসে বাজার কিছু কমবে। ব্যবসায়ীরা বলছেন বেসরকারির পাশাপাশি সরকারও উদ্যোগ নিয়েছে 1 লাখ টন পেঁয়াজ আমদানির, সেগুলো আসা শুরু হলে দাম কমে আসবে আরও। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। প্রায় 8 ঘন্টা অবরুদ্ধ রাখার পর প্রশাসনের আশ্বাসে রাজধানী সোনারগাঁও হোটেলের সামনের সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভরত সৌদি এয়ারলাইন্সের টিকিট প্রত্যাশী প্রবাসীরা। অনিশ্চয়তা নিয়ে সোমবার সকাল থেকে টিকিটের অপেক্ষায় আছেন বিপুল সংখ্যক মানুষ। তারা জানান, করোনার কারণে কয়েক দফা বৃদ্ধির পর এ মাসেই শেষ হচ্ছে অনেকের ভিসার মেয়াদ। এর মাঝে সৌদি যেতে না পারলে চাকরি থাকবে না। অভিযোগ আছে, কর্তৃপক্ষকে জানিয়েও এর কোনো সুরাহা না পাওয়ায় নিরুপায় হয়ে টিকিটের জন্য হাজির হয়েছেন প্রবাসীরা। দুপুর পর্যন্ত সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলতে না পারায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে তারা। এক পর্যায়ে রাস্তা অবরোধ করলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। 13 সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিলেও পরে শুধু সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য ফ্লাইটের অনুমতি দেয়নি সৌদি সিভিল এভিয়েশন। খুলনার বটিয়াঘাটার হালিয়া গ্রামের গৌরী দাসী এবার স্বামীর ভিটায় গেলেন 35 বছরের সঞ্চিত বঞ্চনা আর পরিশ্রমের বিনিময়ে পাওয়া অধিকার নিয়ে। কি সেটা জানাচ্ছেন মুন্নি সাহা। এই শ্বশুর বাড়িতে কত বছর পরে আসলা? 35। শ্বশুর বাড়ি? হ্যাঁ। মাঝে মাঝে আসি, যেতাম, খাইয়ে যেতাম। মাঝে মাঝে এ বাড়িতে আসতেন বটে, তবে সে আশা আর আজকের আশায় অনেক পার্থক্য। সে কারণে ভাসুর পুত্র অমূল্য মণ্ডলের মারমুখী রূপ। ওই আগামাতা বিটে থুয়ে ওই দেবেন্দ্রগড় ধ্যান দিতে নিয়ে আসো, আগামাতা বিটে থুয়ে দেবেন্দ্রগড় ধ্যান দিতে নিয়ে আসো। এর কোনো বাড়ি ছিল না, সুপারি বাগান ছিল। গত 35 বছর ধরে যিনি এই গৌরী দাসীর বিরুদ্ধেই আইনি লড়াই লড়েছেন। আমি মানুষজনটা নিয়ে আসলাম, তারা কি কয়, তার মধ্যে যদি আমি দেওয়া কথা কথাম তাহলে তোরা ক্ষতি হতে দে খুলি না। এই যেমন কয় মাছ বাজার যা কবে তাই শুনতে হবে। তো তারা যদি কয় তোমার এই 2 বিঘা দিলাম, তোমার জামাই নিয়ে খাও গে, তাই নিয়ে আমি সরিয়ে যেতাম। বুঝছ, ফার্স্ট করে উকিল সালিশ না, আমি উকিল সালিশ করি না, এইটা সেই উকিল সালিশ। এইটা সেই উকিল সালিশ হলো। অভিমন্যু মণ্ডলের রেখে যাওয়া সম্পত্তির ভাগ চাইতে আসায় বিধবা গৌরীর বিরুদ্ধে প্রথমে মামলা ঠুকে দেয় এই অমূল্য মণ্ডলের বাবা যতীন্দ্র মণ্ডল। শোনো শোনো, আমি কি করছি, পুরোনো কথা তুলে লাভ নেই। তুমি যদি আইনি পাইয়া থাও, তুমি যদি আইনি পাইয়া থাও, অত তোমারও বিশাল কথা বাদ দাও, তোমারও বিশাল কথা বাদ দাও, ও তুমি করে না। অমূল্য আর গৌরী দাসের বিতর্ক থেকে বোঝা যায়, অল্প বয়সে বিধবা গৌরী এ বাড়িতে আশ্রিত ছিলেন। পরপর 3টি ছেলে হয়ে মারা যাওয়ার পর 2 মেয়ে এখানেই বড় হয়েছে। মুক্তিযুদ্ধের সময় বাড়ি লুট, আবারও ফিরে আসা, বড় মেয়ের নিরুদ্দেশ হয়ে যাওয়া, এরকম নানান লড়াইয়ের কাহিনী। 96 সালে মামলাটি হবার পর ছোট মেয়ে গীতার স্বামী শাশুড়িকে
তার সম্মান অধিকারের লড়াইয়ে সহযোগিতা করেন। আমার বাবা তোমার সাথে কি 2015 সালে গৌরীর সেই মেয়ের জামাই অর্ধেন্দু সর্দারও মারা যান। বাবা আমি না আমার বাবা তোমার সাথে মামলা তো শেষ, মামলা আপনি জিতে গেছেন তো। সে তো মরিয়ে গেছে, সে তো মরিয়ে গেছে, সে তো নেই। মুন্নি সাহা, এটিএন নিউজ, দাকুব, খুলনা। গৌরীদাসের লড়াইয়ে নতুন একটি অধ্যায় যোগ হলো মেয়ে গীতার স্বামীও যখন চলে গেলেন। তারপর কিভাবে চলল প্রায় শতবর্ষী এই নারীর অধিকারের লড়াই, দেখুন আগামীকাল। এরই সাথে সময় হলো বাইজেস্টিল বিরতি নেবার, এরপর জানিয়ে ফিরছি। আগামী বছর থেকেই চট্টগ্রাম নগরে নিরবিচ্ছিন্ন পানি, বলছে ওয়াসা। পুলিশ টেলিকমের অফিস সহকারী হত্যা, মৃত্যুদণ্ড পাওয়া 5 আসামি খালাস। অ্যান্টিজেন টেস্টের অনুমতি, করোনায় আরো 40 জনের মৃত্যু। দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ, প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। 100 কোটি টাকার মালিক গাড়ি চালক মালেক 14 দিনের রিমান্ডে। স্বাস্থ্যের 75 কর্মকর্তা কর্মচারী দুর্নীতির তথ্য দুদকে। এবং সৌদি এয়ারলাইন্সের টিকিট পেতে প্রবাসীদের বিক্ষোভ। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, এবার চোখ রাখছি পরের খবরগুলোতে। বিশ্বব্যাপী করোনার টিকা বন্টনে যেন কোনো বৈষম্য না হয় সে ব্যাপারে জাতিসংঘের সাধারণ পরিষদে আহ্বান রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্যে প্রাধান্য পাবে রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন এবং কোভিড মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নানা কার্যক্রম। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এবার জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম আসর করোনার কারণে ভার্চুয়ালি হবে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বক্তব্য রাখবেন ভার্চুয়ালি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখবে। এবারের আসরে সোমবার সহ 23, 24, 26, 29 সেপ্টেম্বর, 1 অক্টোবর এবং 3 ডিসেম্বর মোট 7 দিন বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। কি প্রস্তাব দেওয়া হবে? আমরা দেখেছি আগের বার কখনোই যখন ভ্যাকসিনটা বের হবে সেই ভ্যাকসিনটা যাতে ডিসক্রিমিনেটেড ওয়েতে বিলি বন্টন না হয়, সবার আপনার এটাতে কোনো রকম বৈষম্য না হয়, সেইটা আমরা ওখানে দাবি তুলেছি এবং গ্রহণ করেছে। তো আমরা এখন কোথায় ভ্যাকসিন যাই না, যেখানেও হবে এবং এইটা যদি গ্রহণযোগ্য মতো ভ্যাকসিনটা হয় তো অবশ্যই আমরা সেটা দেশে আনবো এবং সেটার জন্য যা যা হোমওয়ার্ক করা দরকার we have been doing it. বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সচিবালয়ে ভারতের হাইকমিশনার রিবা গাঙ্গুলি দাসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। এ বাস্তবতা ইতিমধ্যে সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যারও সমাধান হয়েছে। তিস্তার পানি বন্টন সহ অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে।
সবার ঘরে ঘরে দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রাম ও চরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে রাজশাহীর অফগ্রিড চরাঞ্চলে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রম উদ্বোধন এবং অনলাইন আলোচনা সভায় তিনি একথা বলেন। খুব দ্রুততার সাথে আমরা চেষ্টা করছি অন্তত চর এলাকায় যত দ্রুত পারা যায় অন্তত সোলার নিজেদের অর্থে বসানোর জন্য, কারণ বিদ্যুৎ যত দ্রুত যাবে বাংলাদেশ তত স্বয়ংসম্পূর্ণতার দিকে যাবে আর্থিকভাবে এবং সবকিছুর বিষয়। আগামী বছর থেকেই নিরবিচ্ছিন্ন পানি পাবেন চট্টগ্রামবাসী, এমন আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM ফজলুল্লাহ। তিনি জানান, আগামী বছরের শেষ হবে চট্টগ্রাম নগরীতে ওয়াসার চলমান 4 প্রকল্পের কাজ। এটিএন নিউজ এবং এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই তথ্য জানান তিনি। নগরবাসীর কল্যাণে ওয়াসাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডক্টর মাহফুজুর রহমান। তথ্য ও ছবি পাঠিয়েছেন মনিরুল ইসলাম। চট্টগ্রাম নগরীতে বর্তমানে পানির চাহিদা 55 কোটি লিটার। জরুরি প্রয়োজন মেটাতে 30টি গভীর নলকূপ স্থাপন করে পানির উৎপাদন 21 কোটি লিটারে উন্নীত করেছে ওয়াসা। চলমান কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প, চিটাং ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট অ্যান্ড স্যানিটেশন প্রকল্প, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প ফেজ 2 এবং ভান্ডারজুরি পানি সরবরাহ প্রকল্প, এই 4 প্রকল্পের কাজ শেষ হলে ওয়াসার দৈনিক পানি সরবরাহ বাড়বে 43 কোটি লিটার। ওয়াসা জানাচ্ছে, এরই মধ্যে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষের দিকে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে 2022 সাল থেকে ভূগর্ভস্থ পানি নেওয়া বন্ধ করে পরিবেশের সুরক্ষা ফিরিয়ে আনতে গভীর নলকূপগুলো বন্ধ করে দেওয়া হবে। চট্টগ্রামই একমাত্র শহর হবে যেখানে কোনো রকম আন্ডারগ্রাউন্ড পানি এক্সট্রাকশন থাকবে না, যার ফলে পরিবেশের প্রভূত উন্নতি হবে। 56টা টিউবওয়েল বন্ধ করে দিচ্ছি এবং আমাদের আর 42টা টিউবওয়েল আছে। তো এই প্রেক্ষিতে পাবলিক প্রায় 50% টিউবওয়েল শহরে যে ছিল বন্ধ হয়ে গেছে। তো আগামীতে আপনারা 2022 সালের পরে চট্টগ্রামে কোনো টিউবওয়েল দেখবেন না, আপনারা ট্যাপ থেকে নিয়ে পানি খেতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না। ওয়াসার পানি বাড়ানো ও গ্রাহক হয়রানি বন্ধে স্মার্ট মিটার স্থাপনের কথা জানান বোর্ড পরিচালক। বিলিং সেকশনকে অটোমেশন করার জন্য 52তম বোর্ড সভায় এটা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে। এই পাইলট প্রকল্প যদি বাস্তবায়ন হয়, এরপরে লার্জ স্কেলে প্রকল্পটা আসবে। এটা হওয়ার পরে গ্রাহক হয়রানি বলতে কোনো জিনিস চট্টগ্রাম ওয়াসায় থাকবে না। ওয়াসাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চোরাই লাইন যেটা নেওয়া হয়, চোরাই লাইন যখন একটা লাইন কাটা হয় তখন ওই লাইনটার থেকে ড্রেনের পানি বা অন্যান্য পানি ওই মেন পানির ভিতরে ঢুকে যায়। এটার জন্য তো ওয়াসাকে দোষ দিলে চলবে না। আমরা যদি এই জিনিসটাকে যদি না করি, নিজেরাই যদি এটাকে না প্রতিরোধ করি, যতই মডার্নাইজ করা হোক না কেন, যত মডার্ন পাইপ লাগানো হোক, যদি এরকম চোরাই লাইনগুলি যদি নিতে থাকে তাহলে তো ওয়াসার এইসব কর্মকাণ্ডের জন্য আমাদের মিডিয়ার যা সহযোগিতা দরকার, আমি সবসময় তাদের সঙ্গে সহযোগিতা করব এবং আগামীতে তাদের যে উন্নয়নমূলক কাজগুলি যেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এই সময় চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, এটিএন বাংলা চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আলী আব্বাস এবং ওমর শাহিন উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঢাকার রাজারবাগ পুলিশ টেলিকম অফিসের অফিস সহকারী গোলাম শামসুল হায়দার হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া 5 আসামি ও যাবজ্জীবন সাজা পাওয়া 2 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি ASM আব্দুল মবিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আইনজীবী AKM ফজলুল হক খান ফরিদ জানান, 2006 সালের 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর মতিঝিলে এজিবি কলোনির সামনে দুষ্কৃতিকারীরা গোলাম শামসুল হায়দারকে জবাই করে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় শামসুলের বড় ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। শামসুলের স্ত্রীর অভিযোগ ছিল তার স্বামীকে অফিসিয়াল দ্বন্দ্বের কারণে হত্যা করা হয়েছে। 2014 সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 রায়ে আসামি মোহাম্মদ আব্দুল লতিফ, আনোয়ার হোসেন সরকার, মোহাম্মদ কাজল মিয়া, মোহাম্মদ হাফিজুল হোসেন ও বাবুল ওরফে তপন চক্রবর্তীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া মোহাম্মদ শামসুল আলম ও রাজন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। কোনো কিছু নাই। এখন ওই যে টাকা আত্মসাতের যে মূল কেসটা, যেটা অলরেডি জজ কোর্টে পেন্ডিং, সেই কেসের রেফারেন্সে ওই এদেরকে হায়ার করে এরা মেরেছে। এই 120B মাধ্যমে থেকে 302 এনে এতে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু বাদী পক্ষ এই কেসটা মোটেই পালন করতে পারে নাই।
অস্ত্র মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত চুয়াডাঙ্গার আব্দুস সাত্তারের রায় জালিয়াতি করে নেয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আসামি আব্দুস সাত্তার এর আগে তার সাজার বিষয়ে ভুল তথ্য দিয়ে হাইকোর্ট থেকে জামিন নেন। এ বছরের 2 ফেব্রুয়ারি অস্ত্র আইনে চুয়াডাঙ্গা বিশেষ আদালত সাত্তারকে 17 বছরের কারাদণ্ড দেন। মামলার বিবরণে দেখা গেছে 2018 সালের 2 মে রাতে অস্ত্র ও গুলি নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেল বাজারে অবস্থান করছিলেন আব্দুস সাত্তার। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ। কৃষি অফিসের তথ্য মতে জেলায় 55 হেক্টর জমিতে এবার মাল্টার আবাদ হয়েছে। প্রাথমিক পর্যায়ে হেক্টর প্রতি ফলন হয়েছে 9 মেট্রিক টন। সঠিক পরিচর্যা করতে পারলে তা 12 থেকে 15 মেট্রিক টন হওয়া সম্ভব। এ বিষয়ে বাগানীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন তারা। মাল্টা চাষিরা জানান, বাগান করতে একর প্রতি প্রায় 4 লাখ টাকা খরচ হলেও 2 বছরের মধ্যেই তা উঠে আসে। বাজারে ভালো চাহিদা থাকায় অনেকেই এখন ঝুঁকছেন মাল্টা চাষে। জেলার প্রায় 200 মাল্টা বাগানে কর্মসংস্থান হয়েছে 2000-এরও বেশি মানুষের। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রস্তাব প্রত্যাহার ও পণ্যটি রপ্তানিতে কোনো শুল্ক আরোপ না করা সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন এবং শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান ওই সংগঠন দুটি নেতারা। স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন সময় রপ্তানি আয়ের পেছনে পাটের অবদান তুলে ধরেন বক্তারা। বলেন, কাঁচা পাট রপ্তানি বন্ধ করা হলে কেবল রপ্তানিকারকরাই নন, লাখ লাখ কৃষক, শ্রমিক, বেকার যেমন হবে, ধস নামবে সোনালী আঁশের সোনালী গৌরবেও। ক্ষতিগ্রস্ত রপ্তানি খাতগুলোর জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার আওতায় কাঁচা পাট রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা। বাজেটের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। $8 কোটি পাচারে সাহায্য করেছে HSBC। আইপিএলে রাতে বেঙ্গালুরু হায়দ্রাবাদ মুখোমুখি। বিরতির পর ফিরে এসে নিউজ আওয়ারে আরো একবার স্বাগত। ফিরে এসেই দেশের বাইরের খবরাখবর জানাবো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বিষ মেশানো চিঠি প্রেরক এক নারীকে আটক করা হয়েছে। CNN জানিয়েছে, কানাডার এক নারী নিউ ইয়র্ক শহরে প্রবেশের চেষ্টা করছিলেন। ওই নারীর সঙ্গে বন্দুকও ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে। তাকে অভিযুক্ত করা হতে পারে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের নামে পাঠানো চিঠিতে রাইজিন নামক মারাত্মক বিষ শনাক্ত করেন। তবে কানাডা থেকে পাঠানো প্যাকেটটি হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই জব্দ করা হয়। তবে ঠিক কোথা থেকে এটি এসেছে এবং মার্কিন ডাক বিভাগের মাধ্যমে অন্য কারো কাছে এই ধরনের প্যাকেট পাঠানো হয়েছে কিনা সে সব বিষয়ে খতিয়ে দেখছে FBI ও সিক্রেট সার্ভিস। পাশাপাশি কানাডাও বিষয়টি খতিয়ে দেখছে। ক্যাস্টর অয়েল তৈরির বীজ থেকে তৈরি হয় এই রাইজিন বিষটি। অর্থ আত্মসাতের বিষয়ে জানার পরও বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি ডলার পাচারে প্রতারকদের সাহায্য করেছে HSBC। ফাঁস হওয়া নথিতে প্রকাশ পেয়েছে এই তথ্য। এতে দেখা যায় HSBCর মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় $8 কোটি পাচার করেছে প্রতারকরা।
এইচএসবিসির মাধ্যমে একজন কুখ্যাত সন্ত্রাসীকে অর্থ পাচারে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের বড় একটি ব্যাংক। প্রতারিত বিনিয়োগকারীদের আইনজীবীরা বলছেন এসব প্রতারণার ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত ছিল এইচএসবিসির। তবে ব্যাংকটি বলছে তারা আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এর আগে অস্ত্র পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে $190 কোটি জরিমানা গুনতে হয়েছিল এইচএসবিসিকে। 80% of its profits are made in Asia, and if it went, that's likely to be. খেলার খবর এবার। আইপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। আইপিএল এর শুরু থেকেই আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু এখন পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি তারা। এবার সেই ব্যর্থতা ঘোচানোর মিশন বিরাট কোহলির দলের। বেঙ্গালুরু দলে রয়েছেন যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, পার্থিব প্যাটেল, এছাড়া এভি ডিভিলিয়ার্স, ক্রিস মরিস ও অ্যারন ফিঞ্চের মতো বিদেশি ক্রিকেটার। এবার প্রথমবারের মতো শিরোপার জয়ের মিশন বেঙ্গালুরুর সামনে। অন্যদিকে 2016 সালে একবার শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের নেতৃত্বে আছেন ডেভিড ওয়ার্নার, মনীষ পান্ডে, ভুবনেশ্বর কুমার, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান শাহদের সঙ্গে আরও আছেন কেন উইলিয়ামসন, মিচেল মার্শ, মোহাম্মদ নবী ও রশিদ খানের মতো ক্রিকেটাররাও। এর সাথে শেষ করব নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব। করোনার র্যাপিড টেস্ট করতে পারবে সরকারি হাসপাতাল, আজও 40 জনের মৃত্যু। করোনা বাড়তে পারে, মোকাবেলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। শত কোটি টাকার মালিক গাড়ি চালক মালিক 14 দিনের রিমান্ডে। স্বাস্থ্যের 75 কর্মকর্তা কর্মচারীর দুর্নীতির তথ্য দুদকে। সৌদি এয়ারলাইন্সের টিকিট পেতে প্রবাসীদের বিক্ষোভ। আগামী বছর থেকেই চট্টগ্রাম নগরে নিরবিচ্ছিন্ন পানি, বলছে ওয়াসা। পুলিশ টেলিকমের অফিস সহকারী হত্যা, মৃত্যুদণ্ড পাওয়া 5 আসামি খালাস। $8 কোটি পাচারে সাহায্য করেছে এইচএসবিসি। এবং আইপিএল এর রাতে বেঙ্গালুরু হায়দ্রাবাদ মুখোমুখি। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে এএন লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।